প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা জ্যামিতিতে সদৃশতা সংক্রান্ত ধর্মগুলো পড়ব। এখানে দেখো বিভিন্ন সাইজের ছবি দেওয়া হয়েছে একই মানুষের, একটি পাসপোর্ট সাইজ আর একটা পোস্টকার্ড সাইজ আর একটা স্ট্যাম্প সাইজ। তিনটে ছবি দেখতে একরকম, অর্থাৎ ছবির মধ্যে মিল আছে। সদৃশতার অর্থ মিল, সদৃশ শব্দটা ভালো অর্থে। এবার জ্যামিতিতে এর মানেটা একটু আলাদা, সেটাই আজকে আমরা শিখব। অর্থাৎ এই ছবিগুলোর আকারটা আলাদা আলাদা। এটা যে তিনটে ছবি আছে তার মধ্যে সব থেকে ছোট এটা মেজো, এটা বড়, কিন্তু এদের দেখে বোঝা যাচ্ছে একই মানুষের ছবি। এটা তোমারও যদি স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, পোস্টকার্ড সাইজ বা এর থেকেও বড় সাইজ ছবি নাও, দেখতে একই রকম হবে, শুধু আকারটা আলাদা আলাদা হবে। এরকম ক্ষেত্রে আমরা সদৃশ বলি। যেমন এখানে দেখো আরও ছবি সরকারি বইতে দেয়া আছে, যে এই যে ছবি দুটো সদৃশ। তারপরে ধরো এই যে ছবি দুটো, এরাও সদৃশ। কিন্তু তারপরে যে ছবি দুটো, এরা সদৃশ নয়, একই রকম দেখতে নয়। এর পরের ছবি দুটো আবার সদৃশ, এই ছবি দুটো আবার সদৃশ নয়। তাহলে সদৃশ কোনগুলো বা নয়, এগুলো একটা ধারণা হলো। এইবার ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজের ক্ষেত্রে সদৃশতার কি ধারণা আছে সেইটা আমরা আলোচনা করব। দেখো এখানে আমি লিস্ট করে দিয়েছি, তোমাদের ছবিও পাঠিয়ে দেবো। এখানে লিখেছি দেখো, দুটি ত্রিভুজ, দুটি বহুভুজ সদৃশ হবে যদি তাদের একই সংখ্যক বাহু থাকে, যদি বহুভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়, যদি বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হয়। যেমন সমস্ত বর্গক্ষেত্র সদৃশ, সমস্ত বৃত্ত সদৃশ। দেখো এখানে আমি বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করেছি তিনটে, এরা সদৃশ। যেমন সমস্ত সমবাহু ত্রিভুজ সদৃশ, কিন্তু সমস্ত সামান্তরিক সদৃশ নয়। যেমন ধরো আয়তক্ষেত্রও একটা সামান্তরিক, আবার ধরো রম্বসও একটা সামান্তরিক, কিন্তু রম্বস আর আয়তক্ষেত্র কিন্তু সদৃশ নয়, দুটোই সামান্তরিক হলেও। সমস্ত সমদ্বিবাহু ত্রিভুজও সদৃশ নয়। তাহলে কোনগুলো সদৃশ আর কোনগুলো সদৃশ না, অনেকগুলো উদাহরণ দেওয়া হলো এবং বাস্তব জীবনে এগুলো পেয়েছি। তাহলে তিনটে ধর্ম থাকলে বহুভুজের দুই বা তার বেশি বহুভুজ সদৃশ হবে যদি তাদের বাহু সংখ্যা সমান হয়, তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হয় এবং অনুরূপ কোণগুলো আলাদা আলাদাভাবে মানের সমান হয়। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে, দুই বা তার বেশি ত্রিভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা তো তিনটেই হবে সবার, সেখানে আর বাহু সংখ্যা বলার দরকার হচ্ছে না। শুধুমাত্র বলা হবে যে তাদের অনুরূপ কোণগুলো আলাদা আলাদাভাবে সমান হচ্ছে কিনা। অনুরূপ কোণগুলো আলাদা আলাদাভাবে সমান হলেই তবে তারা সদৃশকোণী বলা হবে। এবং সদৃশকোণী হলেই কিন্তু সদৃশ হবে আপনা আপনি ত্রিভুজের ক্ষেত্রে এটা। কিন্তু অন্য ক্ষেত্রে, বহুভুজের ক্ষেত্রে সেটা হবে কি না সেটা নির্ভর করবে তার অনুরূপ বাহুগুলো সমানুপাতী হচ্ছে কি না তার উপরে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সদৃশ, কিন্তু সদৃশ হলে সর্বসম নয়। এইবারে আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ আরও দুটো ধর্মে। এগুলো ক্লাস 9-এ তোমরা কিছুটা পড়েছো, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। দেখো এবি একটা সরলরেখাংশ আছে, পি তার মাঝামাঝি বা মধ্যবর্তী একটা কোনো বিন্দু, সেটা যে মধ্যবর্তী বিন্দুই হবে তার কোনো মানে নেই। এইবার এই ক্ষেত্রে যে এবি সরলরেখার মধ্যবর্তী যে পি বিন্দু আছে, সেই পি বিন্দুটাকে বলা হয় যে এবি সরলরেখাংশটা পি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, অর্থাৎ ভিতর থেকে দুটো ভাগে ভাগ করেছে, এপি আর পিবি দুটো টুকরোতে। এই যে এপি ইস টু পিবি এই অনুপাতে। যদি এপি পিবি সমান হয় তাহলে পিটা মধ্যবিন্দু হবে, তখন অনুপাতটা 1:1 বলবো। যদি সমান না হয়, ধরো 1:2 বা 2:5 বা 2:3, সেই ক্ষেত্রে শুধু পি বিন্দুতে অন্তর্বিভক্ত বলবো। আর যদি ছবিটা এরকম হয়, পি বিন্দুটা এবি সরলরেখাংশের বর্ধিত অংশের উপরে থাকে, অর্থাৎ এবির মধ্যবর্তী কোনো জায়গায় নেই, বাইরে আছে, তখন বলা হয় বহির্বিভক্ত। এগুলো তোমরা 9-এ পড়েছো, আমি আর একবার মনে করিয়ে দিলাম। এইবার যে যে ধর্মগুলো পড়লাম তার সাহায্যে আমরা ইউক্লিড জ্যামিতির একটা উপপাদ্যের সাধারণ বিবৃতি আলোচনা করছি। দেখো এটা তোমাদের সরকারি বইয়ে উপপাদ্য নাম্বার 43 দেওয়া আছে, কিন্তু ইউক্লিডের যে জ্যামিতি বই তাতে এই নাম্বারই থাকবে, তার কোনো মানে নেই। যাই হোক, আমাদের কাছে বিবৃতিটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো লেখা আছে, কোনো ত্রিভুজের কোনো বাহুর
সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটা শুধু সাধারণ বিবৃতিটা আমাদের দশম শ্রেণীর পাঠ্যক্রমে বা সিলেবাসে আছে, প্রমাণটা নেই। আগে ছিল, আগের সিলেবাসে ছিল, কিন্তু এখন নেই। আগ্রহী ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করলে আমি বলে দেবো। এখানে দেখো এর সম্পর্কিত তিনটে ছবি আছে, তিনটে ত্রিভুজ এবিসি আছে, কিন্তু এই যে ডি যে সরলরেখাংশটা, এটার অবস্থান তিনটে ছবিতে আলাদা আলাদা। এই ডিটা কি উপপাদ্য অনুযায়ী যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, ধরো এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যে ডি আছে, এইটা ত্রিভুজের ভেতরেও হতে পারে বা বাইরেও হতে পারে। বাইরে কখন হচ্ছে, যখন এবি আর বিসিকে বর্ধিত করে বর্ধিত অংশের উপরে আমি সমান্তরাল সরলরেখা টানছি। তিনটে ছবির ক্ষেত্রেই এই ডি সরলরেখাটা কি করবে, এবি এবং এসিকে সমান অনুপাতে বিভক্ত করবে। তার মানে এই এডি ইজ টু ডিবি সমান এই ইজ টু ইসি হবে। তার মানে যদি ডি মধ্যবিন্দু হয় তাহলে ইও মধ্যবিন্দু হবে। যদি ডিটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে ইটাও এসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। যদি ডিটা এবিকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে, যেমন এটা বা এটার ক্ষেত্রে, তাহলে ইটাও এসিকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। তার মানে এডি ইজ টু ডিবি যদি x:y হয় তাহলে এ ইজ টু ইসিও x:y হবে। আশা করি বিবৃতিটা বোঝাতে পারলাম। এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসবে এবং পরবর্তী উপপাদ্যগুলো করতে গেলে এটা সাহায্য আমাদের নিতে হবে। এইবার মনে করিয়ে দিই যে 9-এ যে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, কোনো ত্রিভুজের কোনো দুটি বাহুর মধ্যবিন্দু না, ওটা পরে আসবে, কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ডি মধ্যবিন্দু হলে ইও মধ্যবিন্দু হবে এবং সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ বাকি বাহুর অর্ধেক হয়। সেটারই কিন্তু সাধারণীকরণ বা জেনারেলাইজেশন হচ্ছে এটা। অর্থাৎ ওখানে আমরা ধরেই নিয়েছিলাম ডিটা 1:1 অনুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে ইটা 1:1 অনুপাতে হবে। এখানে শুধু 1:1 না, যে কোনো অনুপাতে বিভক্ত যদি ডি হয় ইও সেই অনুপাতে বিভক্ত হবে। ডি যদি কথার কথা 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয়, ইটাও 5:3 অনুপাতে এসিকে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করবে। তার মানে 9-এরটা থেকে এটা আরও শক্তিশালী ধর্ম চলে আসলো। 9-এর উপপাদ্যটা এর একটা ছোট্ট মাত্র ধর্ম। এই ধর্মটা জানলে 9-এরটা জানার কোনো দরকার ছিল না। দেখো বুঝতে পারলে কি না। এবং এখানে সমান্তরাল সরলরেখাটা একটা ট্রেন বা একটা পরিবহনকারী কোনো গাড়ির মতো আর কি, যে ধর্ম অপরিবর্তিত রেখে একটা জিনিস বা একটা প্রাণীকে বা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মানে ধরো রাম, শ্যাম, আজমির, আরিফ যেই হোক, যদি চাকদা থেকে ট্রেনে ওঠে পালপাড়ায় নামে, তাহলে তাদের নাম কিন্তু বদলাবে না। রাম যদি চাকদাতে থাকে, ট্রেনে ওঠার পরে পালপাড়ায় নামলে রামই নাম থাকবে। যদি জোসেফ চাকদা থেকে ট্রেনে ওঠে, পালপাড়ায় নামে ট্রেন থেকে, জোসেফই থাকবে। অন্যান্য সূক্ষ্ম পরিবর্তনগুলো আমরা এখানে তুচ্ছ ভাবছি। যদি আরিফ চাকদা থেকে ট্রেনে ওঠে এবং পালপাড়ায় নামে, তাহলে আরিফই থাকবে। আরিফ হঠাৎ করে অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাবে না। অর্থাৎ এইখানে অনুপাতটা যা থাকবে, এই যে এডি ইজ টু ডিবি, এই অনুপাতটা এইখানে অপরিবর্তিত থাকবে। এই কথাটাই বারবার করে উপপাদ্যটাই বলা হচ্ছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই উপপাদ্যটার আর একটা নাম হচ্ছে থ্যালাসের উপপাদ্য। থ্যালাসের নাম অনুযায়ী এটাকে থ্যালাসের উপপাদ্য বলা হয়। এরপরে ঠিক এর বিপরীত উপপাদ্যটা আমরা পড়ব, সেটা হচ্ছে উপপাদ্য 44। দেখো উপপাদ্য 44-এ কি বলছে বিবৃতিটা, কোনো সরলরেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে যদি বিভক্ত করে তাহলে তা তৃতীয় বাহু বা বাকি বাহু সমান্তরাল হবে। এইটারও শুধুমাত্র সাধারণ বিবৃতি পাঠ্যক্রমে বা সিলেবাসে আছে মাধ্যমিকের, কিন্তু প্রমাণটা নেই। আগ্রহী ছাত্রছাত্রীরা চাইলে আমি প্রমাণ বুঝিয়ে দেব। এইখানেও ছবি কিন্তু তিনটে। যদি অন্তর্বিভক্ত হয় তাহলে এবিসির ভেতরে ডিটা থাকবে, যদি বহির্বিভক্ত হয় তাহলে ডিটা 2 নম্বর বা 3 নম্বর ছবির মতো হবে, তখন ডিটা এবিসি ত্রিভুজের বাইরের দিকে হবে। অর্থাৎ এবি এবং এসি যে বাহু, তাদের বর্ধিত অংশের উপর ডি এবং ই বিন্দু থাকবে। এখানে 9-এর একটা উপপাদ্য মনে করো, যেটা আগে বলছিলাম আমি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ বাকি বাহুর সমান্তরাল হয় এবং সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়। সেইটারই কিন্তু এটা জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। মধ্যবিন্দু মানে 1:1 অনুপাত,
ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এখানে 1:1 অনুপাতে এ বি অন্তর্বিভক্ত হয়েছে, ই যদি মধ্যবিন্দু হয় তাহলে ইটা 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ডি আর ই দুটোই মধ্যবিন্দু বলে দেওয়া আছে, ডি যোগ করলে ডি বিসির সমান্তরাল হবে। অর্থাৎ 43-এর ঠিক বিপরীত, 43-এ একটা মধ্যবিন্দু ছিল আর একটা মধ্যবিন্দু প্রমাণ করতে হয়েছিল 9-এর উপপাদ্যে। আর এখানে ডি আর ই দুটোই মধ্যবিন্দু আছে, ডিটা সমান্তরাল প্রমাণ করতে হবে। ওখানে ডিটা সমান্তরাল দেয়া ছিল 43-এর, এখানে ডিটা সমান্তরাল প্রমাণ করতে হবে। এইবার 9-এর থেকে এখানে পার্থক্য কি, এখানে 1:1 অনুপাত নাও থাকতে পারে, এখানে 2:3 থাকতে পারে, 5:7 থাকতে পারে। এখানে যা থাকবে এখানে যদি সেই অনুপাতই থাকে, অর্থাৎ ডি যে অনুপাতে বিভক্ত করেছে এ বিকে, ই যদি সেই অনুপাতেই এসিকে বিভক্ত করে তাহলে ডি যোগ করলে বিসির সমান্তরাল হবে। অর্থাৎ ডি আর ই যদি এ বি আর এসিকে সমানুপাতে বিভক্ত করে তাহলে ডি সংযোজক রেখাংশ অবশ্যই বিসির সমান্তরাল সরলরেখা হবে। অর্থাৎ ওটা একটা ট্রেন বা বাসের মতো পরিবহন যন্ত্র হবে যা ধর্ম অপরিবর্তিত রেখে ডি থেকে ইতে নিয়ে যাচ্ছে। আশা করি বিবৃতিটা তোমরা বুঝতে পেরেছো, আমি তাও ছবি তুলে পাঠিয়ে দেবো। এই উপপাদ্যের পরে আরেকটি উপপাদ্য আছে, উপপাদ্য 45, যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। সদৃশকোণী কোনটা এটা আমরা আগেই বলেছি, আমি ছবিও পাঠিয়ে দিচ্ছি। যদি দুই বা তার বেশি ত্রিভুজের অনুরূপ কোণগুলোর মান সমান হয় তখন ত্রিভুজগুলোকে সদৃশকোণী বলা হয়, এবং সদৃশকোণী ত্রিভুজ হলেই কিন্তু সদৃশ ত্রিভুজ হবে। কিন্তু খেয়াল রেখো, চতুর্ভুজের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সদৃশকোণী, তাদের চারটে কোণই 90 ডিগ্রি, কিন্তু তারা সদৃশ নয়, কারণ তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী নয়। কারণ বর্গক্ষেত্রের চারটে বাহুই সমান, সেজন্য যে কোনো দুটো বাহুর অনুপাত নিলে 1:1 হবে। কিন্তু আয়তক্ষেত্রের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান নয়, একমাত্র বিশেষ ক্ষেত্রে বর্গক্ষেত্র একটা বিশেষ আয়তক্ষেত্র সেইটা ধরলে। তাছাড়া আয়তক্ষেত্রের কী হয়, দৈর্ঘ্য প্রস্থ আলাদা দৈর্ঘ্যের হবে, ফলে তার অনুপাত 1:1 হবে না। সেই জন্য আয়তক্ষেত্র বর্গক্ষেত্র উভয়েই সদৃশকোণী চতুর্ভুজ, অর্থাৎ কোণগুলো সমান কিন্তু সদৃশ নয়। সদৃশ হতে গেলে তিনটে ধর্ম লাগবে, আগেই আলোচনা করেছি, যে তাদের বাহু সংখ্যা সমান হবে, তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতী হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। এটা বহুভুজের ক্ষেত্রে বলেছি, ত্রিভুজও বহুভুজ, চতুর্ভুজও বহুভুজ। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে যদি সদৃশকোণী হয়, মানে অনুরূপ কোণগুলো সমান হয়, আপনা আপনি একটা ধর্ম অনুযায়ী তাদের বাহুগুলো সমানুপাতী হয়ে যায়, ফলে সদৃশ হয়ে যায়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে সদৃশকোণী হলেই সদৃশ হবে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে সদৃশকোণী হলে সদৃশ হবে না। তাহলে উপপাদ্য 45-এর বিবৃতিটা কি, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে বা অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। এই ধর্মটাই সব বলছে যে সদৃশকোণী হলে সদৃশ হবে। এটারও প্রমাণ আমাদের পাঠ্যক্রমে নেই, শুধু সাধারণ বিবৃতিটা রয়েছে, এবং এখান থেকে ছোটো ছোটো অনেক অঙ্ক আসবে বা প্রয়োগ আসতে পারে। উপপাদ্য 43-কে থ্যালাসের উপপাদ্য বলা হয়, আগেও বলেছি, এবং উপপাদ্য 44-কে থ্যালাসের বিপরীত উপপাদ্য বলা হয়, এটাও আগেও আমরা আলোচনা করেছি। তারপরে দেখো উপপাদ্য 46-এ কী বলছে। উপপাদ্য 46-এ বলছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। অর্থাৎ ঠিক উপপাদ্য 45-এর বিপরীত কথাটা এখানে বলছে। ওখানে বলছে সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতী হবে, আর এখানে বলছে বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। একই রকমভাবে এটার প্রমাণটা আমাদের সিলেবাসে নেই, শুধু সাধারণ বিবৃতি আছে। এই জন্য এই উপপাদ্যের সাধারণ বিবৃতিগুলো আমি একটু আলোচনা করে দিলাম এবং বুঝিয়ে দিলাম। তারপরে দেখো উপপাদ্য 47-এ দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলির সমানুপাতী হলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। এটাও সাধারণ বিবৃতিটাই আমাদের পাঠ্যক্রমে আছে, প্রমাণটি সিলেবাসে নেই। এই পর্যন্ত তোমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। যার যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি উত্তর দেব। এই উপপাদ্যের সাধারণ বিবৃতিগুলো তোমরা লিখে লিখে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে অভ্যাস করবে। এগুলো যখন আমাদের ছুটির পরে ক্লাস খুলবে তখন আমি বোর্ডে আবার এগুলো বোঝাবো এবং বোর্ডে জিজ্ঞাসা করব। কিন্তু এগুলো যদি তোমরা তৈরি রাখো তাহলে আমি পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে, সেইগুলো বোঝাতে পারবো। তাহলে আজকে কি কি পড়লাম? চতুর্ভুজের ত্রিভুজের সদৃশতা, এক কথায় বহুভুজের সদৃশতা, বহুভুজ কখন সদৃশ হবে তার ব্যাপারে পড়লাম। তার সাহায্যে এবং কোনো একটা সরলরেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত তার সাহায্যে আমরা কিছু সদৃশতা সংক্রান্ত উপপাদ্য পড়লাম। এইগুলোর সাহায্যে আস্তে আস্তে আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণ শিখব। পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব।